আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? ভিউটা দেখে সবার কী মনে হচ্ছে যে আমি কি এখন সাজেক আছি? না, আমরা সবাই আসলে মেঘের রাজ্য বলতে গেলে সাজেককেই বুঝি। কিন্তু আলীকদমে যে এত সুন্দর একটা রিসোর্ট আছে, এই সুন্দর ভিউটা পাওয়া যাবে এবং প্রত্যেক দিন সকালে আপনি এই সুন্দর ভিউটা পাবেন। তাও আবার একটা কটেজে আপনি পার নাইট মাত্র 1500 টাকা খরচ করে থাকতে পারবেন। তাহলে চলুন আজকে এই রিসোর্টে থাকা, খাওয়া এবং আসা যাওয়ার যাবতীয় ডিটেলস আপনাদেরকে বলি। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আর অপডেটটা কাজে লাগানোর জন্য আজকে যাচ্ছি হচ্ছে লামাতে। লামাতে রিসেন্টলি একটা নতুন একটা এই রিসোর্ট হয়েছে আর কি। এটা হচ্ছে মেঘচূড়া হিল রিসোর্ট। আমরা সাধারণত যারা মায়ান্তং গেছি, মায়ান্তং পাহাড়ের সাথে, এটা একেবারে মায়ান্তং পাহাড়ের সাথে লাগানো ঘেসে আর কি। ওইটাতে আমার যাওয়া হয় নাই। ওইটা ভিউগুলো সত্যি অসাধারণ। মূলত আমি ওইটার জন্যই যাচ্ছি। আর আপনি পাহাড়ে যে রিসোর্টগুলো থাকে সাধারণত এর ভিউ যদি আপনি মানে ভালো ভিউ যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এরকম বর্ষার সিজনে যেতে হবে। তো আজকে আমি যাচ্ছি ইনশাল্লাহ, গিয়ে দেখি কতটা ভিউ পাই, ভাগ্যে কি আছে। অবশ্য ওদের আজকেও সকালে অনেকগুলো ভিডিও ছাড়ছে ওনাদের পেজ থেকে, দেখলাম যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভিউ আসছে। তো আমি কতটা পাই জানি না, আমি গিয়ে দেখি। যেহেতু আজকে অফ ডে আছে, ইনশাল্লাহ আবার কালকে এসে তো অফিস ধরতে হবে 10টার মধ্যে। সেই ক্ষেত্রে কালকে হয়তো সকাল সকালে আবার চলে আসবো আর কি। আসেন একজন এই কি যেন বলে নবাব ভ্যান গাড়ি চালক দেখায়। হ্যাঁ, নবাব। ওনার পাটা দেখবেন কিভাবে তুলে রাখছে, পায়ের উপর পা তুলে তারপর উনি ভ্যান গাড়ি চালাইতেছে। এই যে ওসব ব্যাটারি চালিত তো। এই মামা, ঠিক আছে। দাসু স্টাইল দেখছেন, স্টাইলটা দেখছেন? হ্যাঁ, পায়ের উপর পা তুলে রাখছে। মানে হ্যাঁ রাজ্যে হে রাজা, ভ্যান গাড়ি চালাক আর ঝাই চালাক। আছে হচ্ছে এখন নতুন ব্রিজে, ফাঁকা আজকে মোটামুটি। মোটামুটি না, আজকে পুরোপুরি ফাঁকা। এখন নতুন ব্রিজের এখানে জ্যাম, মানে যে প্রবেশদ্বারটা আছে এখানে জ্যাম পাইনি কোনো, রাস্তা ফাঁকা ছিল, চলে এসছি। কিন্তু একটু জ্বালাতন পাবো হচ্ছে স্থানীয় অটোগুলো। এই যে একটা উল্টা চলে আসছে, মানে এইগুলোই আসলে রাস্তার মধ্যে খুব জ্বালাবে এখন। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে তো এমনিতে হচ্ছে রাস্তা একেবারে কি বলে সরু রাস্তা, তারপর আবার উল্টা পথ থেকে গাড়ি আসবে, উল্টা পথ থেকে অটোগুলো আসবে, এগুলোর জন্য খুবই ঝামেলা হয়। যাক, তারপর ইনশাল্লাহ যেতে থাকি আস্তে আস্তে। নতুন ব্রিজের সীমানা শেষ করে ফেলতেছি। আলহামদুলিল্লাহ, এইখানে সকালে নাস্তাটা সেরে নিলাম। কারণ বাসা থেকে নাস্তা করে বের হয়ে নাই, এজন্য এই হোটেলটা নাস্তা করলাম আর কি। হালকা বৃষ্টি হচ্ছে, এই জন্য কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম, কিন্তু কিছু করার নাই, বৃষ্টিতেই যেতে হবে। তারপর আমি রেইনকোট নিয়ে আসছি সাথে করে, যেহেতু এখন বৃষ্টির সিজনই। কিছুক্ষণ আকাশ মেঘলা থাকবে, আবার রোদ থাকবে, আবার বৃষ্টি হবে, এই আর কি, এই জন্য নিলাম। যাবো আস্তে ধীরে, তারপর না ইনশাল্লাহ দেখা যাক কতক্ষণ সময় লাগে আর কি। এই মেঘ, এই বৃষ্টি, এরকম করতে করতে চলে আসছি লোহাগড়াতে। এখন আসছে হচ্ছে লোহাগড়াতে। মানুষের চেয়ে অটো বেশি রাস্তায়, টেসলা বেশি মানুষের চেয়ে, টেসলার সংখ্যা বেশি। ডানে বামে যেদিকে যাবেন এদিকে টেসলা। মানে খুবই বাজে অবস্থা প্রত্যেকটা রাস্তার। আমি এই জন্য চট্টগ্রাম কক্সবাজার যে রুটটা আছে, আমি এটা সকাল ঘুরে ঘুরে ব্যবহার করি। এই টাইমটাতে বা বিকাল টাইমটাতে, সন্ধ্যা টাইমে তো আরো বেশি খারাপ অবস্থা থাকে, যা আসলে বলার বাহিরে। পটিয়া থেকে এই পর্যন্ত মোটামুটি একটু বৃষ্টি, একটু রোদ, আবার একটু আকাশ মেঘলা, এরকম পরিবেশ পাইছি আর কি। পাইতে পাইতে আসছি। অবশ্য রেইনকোট পরি নাই, কারণ বৃষ্টি দীর্ঘস্থায়ী হয় নাই, একটু পড়তেছে আবার থাইমা গেছে, এইরকম ভাবে চলে আসছে আর কি লোহাগড়াতে। বাঁচতেছে হচ্ছে এখন 12টা। আশা করি ইনশাল্লাহ 1:30টার মধ্যে পৌঁছে যেতে পারবো আল্লাহর রহমতে। কারণ লোহাগড়া থেকে পটিয়া, সরি, লোহাগড়া থেকে চকরিয়া হচ্ছে 30 কিলোমিটার মতো।
আর চকুরিয়া থেকে লামা যেখানে যাব আমরা, মানে আমি যেখানে যাব আবাসিক, ওইটা প্রায় 20 কিলোমিটার, 20-22 কিলোমিটার মতো আছে আর কি। যাই হোক, ইনশাল্লাহ সমস্যা নাই, আস্তে ধীরে যেতে থাকি। টেসলাগুলোর কারণে আসলে গাড়ি মনের মতো টানতে চালানো যেতেছে না। আমি সাধারণত যখন হাইওয়েতে রাইড করি আমি কারোর সাথে প্রতিযোগিতায় যাই না, কারণ যে গাড়িগুলো পিছন দিক থেকে আমাকে খুবই হর্ন দিয়ে ডিস্টার্ব করে, সাইড দেওয়ার জন্য আমি গুলোকে অনায়াসে সাইড দিতে যা বাবা ভিক্ষার কামনে কুত্তা সামালি। এই দেখেন একটা বাইক আমার সামনে, এটা মডেলটা আমি জানি না, মেবি 125 সিসি অথবা 85 হতে পারে, এটা অনেক আগের মডেল, হিরো হতে পারে, হিরো হোন্ডা হতে পারে। ওর অবস্থাটা দেখেন, সেই মানে লোহা করার পর থেকে সে ধুমধাম ধুমধাম টানতেছে, মানে আমার আগে, সে আমার আগে থাকবে। যাই হোক, আমি এই জন্য ওকে আগে দিয়ে দিছি যে ঠিক আছে ভাই তুমি আগে যাও। সে আমাকে টানতেছে আর কি, হুলস্থুল টানতেছে। কিন্তু একটা হিরো, হ্যাঁ হিরো স্প্লেন্ডার। এই হচ্ছে পরিস্থিতি, যা করা ওভারটা করে ফেললাম, নাই হেলমেট নাই কোনো কিছু ভাই, এই একটা পরিস্থিতি। মানে ওদের কলিজা দেখে আসলে আমার নিজেরই ডর লাগে যে এত বড় কলিজা ওদের। এই তো ব্যস্ততম একটা রাস্তার মধ্যে হেলমেট ছাড়া বাইক চালানো, অন্যান্য সেফটি গার্ডস গুলো বাদই দিলাম, কারণ স্থানীয় লোকজন তো আর সেফটি গার্ড পরে বাইক চালাবে না, তাই না? সাধারণত আমরাও বাড়িতে গেলে সেফটি গার্ড পরে বাইক কোথাও মানে বাইক চালাতে যায় না, হেলমেটটা এটলিস্ট সাথে থাকে। তো সেই হিসাবে তো ওনাদের হেলমেটটা থাকার কথা ছিল, ওইটাও নাই। বাংলাদেশে মানে এমন বাইকার খুঁজে পাওয়া কঠিন হবে যে বাইকের এই গেটের সামনে আইসা কখনো ছবি তুলে নেয়। আর বিশেষ করে আমাদের এটা সবার দ্বার নতুন আসে কক্সবাজার, অন্যান্য জেলা থেকে যারা আসে সবাই একটা ধারণা থাকে যে আপনি এই গেটটাতে আসলেই মনে হবে কক্সবাজার চলে আসছেন, মানে সবারই এরকম একটা ধারণা থাকে। কিন্তু না ভাই, এই গেটটা হচ্ছে চকরিয়ার অনেক আগে, চকরিয়া থেকেও কক্সবাজার প্রায় 55 কিলোমিটার। তো সেই হিসাবে আপনি এই গেটটাতে আসলে কিন্তু কক্সবাজার আসা হলো না, অথবা কক্সবাজার কাছে না। অনেকে ভাবে যে এই গেটটা থাকাতে মানে কি কক্সবাজার হয়তো আর 10 থেকে 15 কিলোমিটার থাকে, অথবা কাছাকাছি চলে আসছি আমরা, এরকম একটা ধারণা থাকে। কিন্তু না, আপনি এই গেট থেকেও প্রায় কক্সবাজার 55 থেকে 60 কিলোমিটার আছে। তো সেই হিসাবে তো আনন্দ উল্লাস করার কিছু নাই, আর হতাশ হওয়ার কিছু নাই, আস্তে আস্তে যেতে যেতে কক্সবাজার চলে যাবে। এই যে চলে আসলাম ফাঁসিয়াখালী, এখন যাব হচ্ছে আমরা বামে, আর সোজা হচ্ছে কক্সবাজার। এখানে ছোট্ট একটা বিরতি দিব, দেখি একটু পানি টানি খাবো, পানি টানি খাওয়ার পর তারপর রওনা দেবো। একটু পানি খাই নি, কই দাঁড় করাবো, কই দাঁড় করাবো, ছায়া আছে কই দেখি। ভাই কোথায় যাবেন? লামাতে? লামা কোনটাতে যাবেন? ও লামাই থাকেন না? নাম্বার তো দেখা যাচ্ছে ঢাকার, এই জন্য বললাম আর কি। আমি চিটং থেকে আসছি, লামাতেই যাব। ওই যে মেঘচূড়া হিল রিসোর্ট আছে একটা মারায়ন্তম, এখানে থাকবো আর কি আজকে। একাই ঘুরি, একাই আমি, জি একাই ঘুরি। এই মাত্র ঢুকে পড়লাম লামার দিকে, এটা হচ্ছে লামার রাস্তাটা। আর এই রাস্তাটা আমার অনেক পরিচিত একটা রাস্তা, কারণ এটা দিয়ে 2 থেকে 3 বার রাতে যাওয়ার একটা অভিজ্ঞতা আছে। আর সকালে গেছি 2 বার মনে হয়, আর বিকালে গেছি মনে হয় একবার, 2 বার না 3বার গেলাম। যাই হোক, এই রাস্তাটা খুবই পরিচিত আর কি, খুবই নিরাপদ এবং মসৃণ একটা রাস্তা, কোনো ঝামেলা নাই, কোনো রিস্ক নাই, কোনো কিছুই নাই। তো এই জায়গা থেকে মায়ান্ত হচ্ছে প্রায় 20 কিলোমিটার, মেবি 20 কিলোমিটার আছে। যাবো আস্তে আস্তে, বাঁচতেছে এখন 1:10। আশা করি 2টার মধ্যে পৌঁছে যেতে পারবো, অথবা 2টার আগে পৌঁছাইলেও সমস্যা নেই, কারণ আমার রিসোর্টটা আগেই বুকিং করা আছে, যে রুমটা আমার বুক করা সেটা আমি অগ্রিম বুকিং করেই তারপর আসছি। এই মাত্র ইয়াংচা মানে ফাঁসিয়াখালীতে যে চেকপোস্টটা থাকে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট, এইটা পার হলাম। আর আজকে পর্যটক একটু বেশি, বন্ধ থাকার কারণে, যেহেতু বন্ধটা মঙ্গলবার পড়ছে, অনেকে হয়তো বুধবার বৃহস্পতিবার ছুটি নিয়ে নিছে,
সেই ক্ষেত্রে লম্বা একটা ছুটি পাবে, এই জন্য একটু সময় লাগছে। আর একজন সেনাবাহিনী যিনি ছিল ভাই, উনি বলতেছে উনি তো একা, ওনাকে আগে ছেড়ে দেন। মানে এখানে বাস আছে, তারপর সিএনজি করে 2টা টিম আসছে, আবার ব্যক্তিগত গাড়ি নিয়ে 2টা টিম আসছে, মোটামুটি 5-7টা টিম। সবার আগে আমাকে ছেড়ে দিছে আর কি, যেহেতু আমি একা, সেই হিসেবে আমার শুধু আইডি কার্ডটা রাখছে। আর এখানে সবারই আইডি কার্ড লাগে, আপনি যতজন যাবেন প্রত্যেকের আইডি কার্ড, নিজের মোবাইল নাম্বার, ফ্যামিলির কারো নাম্বার, আপনি কোন গাড়িতে করে আসছেন, সব কিছু ডিটেলস ওই আইডি কার্ডের পিছনে অথবা আইডি কার্ডের ফাঁকা অংশে লিখে দিতে হয়। এই হচ্ছে পরিস্থিতি। বেশিক্ষণ লাগবে না ইনশাল্লাহ যেতে আর, কিন্তু আকাশটা মেঘলা, হয়তো বৃষ্টি পেয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ, আমি আলীকদম আবাসিক নামলাম। নামার পরে বাইকটাকে পার্কিংয়ে রাখলাম। ওনাদের যে রিসোর্টের এই ভাইয়ের সাথে কথা বললাম, ওনার সাথে কথা বলে তারপর পার্কিংয়ে রেখে ওইখান থেকে একটা বাইক নিয়ে আমি উঠে পড়লাম একা। কারণ হচ্ছে কি, আমি তো একা তো আসলে ট্রেকিং করে মজা পাবো না, যেহেতু সাথে কেউ নাই। সেক্ষেত্রে আমি একটা বাইক ভাড়া করলাম 250 টাকা দিয়ে। উনি আমাকে মেঘচূড়া রিসোর্টের একটু উপরে নামাই দিল আর কি। তো আস্তে আস্তে এখন নামতেছি। আসলে নামাটাও খুব কষ্ট, প্রায় আমার নামতে প্রায় আধা ঘন্টার উপরও লাগে। এই পাতলা শরীর নিয়ে আর নামতে বুঝিনি তো, খুবই কষ্টকর একটা কাজ। তারপরেও যাচ্ছি, যেহেতু এই রিসোর্টটাতে থাকার খুবই ইচ্ছে ছিল। ওই যে লাল রিসোর্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত মেঘচূড়ার যে রিসোর্টের এরিয়াটা আর কি। আর এই ঘরটা ওনাদেরই, এই যে জুমঘরটা দেখা যাচ্ছে এটাও মেঘচূড়ারই। মানে আশেপাশে যতগুলো জুমঘর দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু মেঘচূড়ার। এটা হচ্ছে ওদের প্রত্যেকটা জুমঘরই ওনাদের, মানে ওনাদের আন্ডারে আর কি এগুলো। ওনাদের মোটামুটি অনেকগুলো জুমঘর আছে, আর 2টা শুধু রিসোর্ট আছে, মানে কটেজ আছে আর কি 2টা। তো সেই হিসাবে কটেজগুলো বলেন অথবা জুমঘরগুলো একটু দূরে দূরে, একটু দূরত্ব বেশি। যেমন অন্যান্য আপনার রিসোর্টগুলোতে গেলে দেখা যায় কি যে জুমঘরগুলো পাশাপাশি থাকে, কিন্তু এইখানে মেঘচূড়ার যে সিস্টেমটা খুবই ভালো লাগছে আমার কাছে। সেটা হচ্ছে কটেজগুলো বলেন অথবা জুমঘরগুলো, সেগুলো দূরত্বটা অনেক, মানে অনেক বেশি আর কি দূরত্ব। সেই হিসাবে আপনি ওই রুমে গেস্ট আছে কি নাই সেটা বোঝার মতো কোনো উপায় নেই যদি সকাল না হয় অথবা যদি গান বাজনা না বাজে আর কি। এই হচ্ছে অবস্থা। এখানে একটা মাচাং আছে, এখানে বসে অনেকে আড্ডা দেয়। হয়তো এখন রোদ বিদে বা পুরোপুরি গেস্ট হয়তো এখনো আসে নাই, এই জন্য এই জায়গাটা ফাঁকা আর কি। এইখান থেকে দেখেন পুরো ভিউটা। এই যে প্রথম যে টিনিয়া কোটা দেখা যাচ্ছে লাল, সেটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। আর যে ওইগুলো দেখা যাচ্ছে 2টা গাছের সাথে, সেটা হচ্ছে রিসোর্ট আর কি, কটেজ আর কি। আমি ওই একটা কটেজেই থাকবো। আলহামদুলিল্লাহ, অবশেষে নামলাম নিচে। নিচে নামার পর এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট, যেটা বললাম। এখানে সবাই ব্যাগ রাখতেছে অথবা যারা চলে যাবে ওনারা আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে। খাবার দাবারের ব্যবস্থা সব কিছু এখানেই। আপনি খাবার দাবার বললে ওনারাই বলবে যে ভাই খাওয়া দাওয়া করে নিন। তো আমি যাওয়ার পর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আগে পেট পূজা করে নিই, তারপর আমি আপনাদেরকে রুমটা দেখাবো। আর খাবার ছিল ভালোই, মুরগি ছিল, ভর্তা, ডাল, যেটা থাকে আর কি সচরাচর। এই হচ্ছে আমার কটেজের রুমটা। আসলে ওনাদের কটেজগুলোর কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই। ওনারা বলেই দিছিল, যার সাথে আমি কন্ট্যাক্ট করি, মাসুম ভাই, উনি বলে দিছে যে ভাই আমার কাজ কটেজের পুরোপুরি শেষ না। এটা হচ্ছে কটেজের বারান্দাটা আর কি। এখান থেকে ভিউটা, এই ভিউটার মধ্যে সকালের, আমি যাওয়ার পর কিন্তু এই ভিউটা পাই না। আমি জাস্ট আপনাদেরকে রুমটা দেখাচ্ছি আর কি, রুমটা দেখালাম। এই ভিউটা হচ্ছে সকালের। এটা হচ্ছে পুরো বারান্দাটা, বড় একটা বারান্দা পাওয়া যাবে। এটা হচ্ছে ওনাদের মাচাংটা। এখানে বসে অনেক আড্ডা দিছি রাতের বেলা। তারপর সকালে যারা ছিল পরিচিত হই সবার সাথেই একটু আড্ডা দেওয়া। সবাই তো মূলত অপরিচিত, যেহেতু আমি একা গেছি। সেই হিসেবে যাদের সাথে কথা বলতে পারছি, যাদের সাথে পরিচয় হতে পারছি, সবার সাথে আড্ডা দিয়েছি। বিশেষ করে নাজমুল ভাই ছিল খুবই অসাধারণ একজন মিশুক একজন মানুষ। ওনার সাথে অনেক আড্ডা দেওয়া হয় এই ট্যুরে গিয়ে। মেঘচূড়াতে গেলে আপনার একটা ফেসিলিটি পাবেন, সেটা হচ্ছে এখানে একটা মাঠ আছে, মানে খুব সুন্দর, আপনি ফুটবল খেলতে পারবেন। আর যেহেতু আমিও রেগুলার খেলি, সেই হিসেবে ভাবলাম যে না, ফুটবলটা আজকে খেলিয়ে নিই সবার সাথে। পরে নাজমুল ভাই বলছে যে ভাই আসেন খেলবেন কিনা, একজনের এক দলে একটা মেন কম ছিল, তো আমি গিয়ে খেলি আর কি। আর খেলাধুলার পরে আসলে শরীর ঘামে যায়, কিন্তু সমস্যা নেই, শরীর ঘামলেও আপনি এখানে গোসল করার মতো ব্যবস্থা আছে। এটা হচ্ছে সবচাইতে বড় ফেসিলিটি মেঘচূড়ার। আপনি এখানে গোসল করতে পারবেন এত উপরে, এত মানে 1000 অথবা 1300 ফিট উপরে এখানে গোসল করার যে ব্যবস্থা আছে, সেটা খুবই মানে প্রশংসনীয় একটা কাজ আমি মনে করি। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পর নাস্তা দিচ্ছে হচ্ছে মুড়ি, চানাচুর, তারপর চা তো আছেই। আর এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা ওনার জানালাটা চালু রাখে সন্ধ্যার পরে। সেক্ষেত্রে আপনি মোবাইল
আপনার ক্যামেরা, আপনার ড্রোন থাকলে যাই থাকে ইলেকট্রিক ডিভাইসগুলো আপনি চার্জ দিতে পারবেন, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। তো এখানে আমরা খাওয়া দাওয়া করি, তারপর ফোনটাও চার্জে দিই, চার্জে দেওয়ার পর একটু আড্ডা দেওয়ার পরে তারপর হচ্ছে রাতের খাবারটা দিয়ে দিই। সেটা হচ্ছে পরোটা ছিল, সাথে সস এবং হচ্ছে মুরগি ছিল আর কি, বারবিকিউ। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে ঘুমানোর পালা। শুভ সকাল সবাইকে। মেঘছড়া থেকে আলহামদুলিল্লাহ রাতে ভালো একটা ঘুম হয়েছে। আর মূলত পাহাড়ি অঞ্চলে যখন আপনি যাবেন, এরকম জুম করে থাকলে বা কটেজে থাকলে আপনার ফ্যানের দরকার হয় না, খুবই ঠান্ডা লাগে। আর এই ঠান্ডা বাতাসটা মানে এতটা ঘুম আসে যেটা বলার বাইরে। অনেক আগে আজান দিয়ে দিছে, আমি উঠে পড়ছি। ওঠার পর ভাবলাম যে না, সকাল সকাল একটু বারান্দাতে গিয়ে একটা ভিডিও শ্যুট নিই। তো নিচ্ছি, চারপাশটা খুবই ভালো লাগতেছে। আর সত্যি কথা বলতে, যখন হালকা সূর্য উঠে তখন আমরা এই দৃশ্যটা দেখতে পাই। মানে পুরো রিসোর্টের চারপাশে, আপনি মেঘচোরা হিল রিসোর্টটা এমন একটা রিসোর্ট, সেটা হচ্ছে আপনি রিসোর্টের যেদিকে যাবেন, যে অ্যাঙ্গেলেই যাবেন না কেন, যে কর্নারেই যাবেন না কেন, আপনি ভিউ পাবেন। এবং প্রত্যেকটা জুমঘর থেকে, প্রত্যেকটা কটেজ থেকে সেরকম পরিমাণ ভিউ আসে যেটা আসলে বলার বাহিরে। আমি তো ছিলাম একটা কটেজে, আমার পাশে ছিল আরেকটা কটেজ, মানে এত সুন্দর ভিউ এটা। আর কিছুক্ষণের মধ্যে আমি যেখানে দাঁড়াও ছিলাম বারান্দাতে, কিছুক্ষণের মধ্যে মেঘগুলা মানে হঠাৎ চারপাশ থেকে এসে একেবারে পুরো, মানে মনে হয় যে মেঘের চাদরে পুরো হিল রিসোর্টটাকে ঢেকে ফেলছে। মানে এত সুন্দর লাগছে যেটা আসলে বলার বাইরে। আর এই মুহূর্তটা কিন্তু আসলে কেউ মিস করেন। আপনি যখন কোথাও যাবেন পাহাড়ে, এরকম কটেজগুলোতে বা রিসোর্টে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আপনি পাহাড়ে গেলেন আর আপনি ঘুম থেকে দেরিতে উঠবেন, তাহলে কিন্তু আপনি এইরকম ভিউ আপনি দেখতেই পারবেন না। তো সেই হিসাবে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সত্যি কথা বলতে গেলে আসলে এগুলো ভাষায় প্রকাশ করার মতো না। এই ভিউগুলো যখন আপনি দেখবেন, বা আপনি যখন এত সুন্দর একটা দৃশ্য সামনে দাঁড়ায় থাকবেন, আপনার মাথার মধ্যে যত টেনশন আছে, যত চিন্তা আছে, যত খারাপ চিন্তা আছে, যত রকম প্রেশার আছে, হোক আপনার ফ্যামিলিগত প্রেশার, অফিসের প্রেশার, বন্ধু বান্ধব থেকে প্রেশার পাইছেন, আপনি হয়তো কোথাও ব্যর্থ হয়েছেন, প্রিয়জন আপনার কাছ থেকে দূরে সরে গেছে, আপনার জীবনে যত ব্যর্থতাই থাকুক না কেন, আপনি যখন এই দৃশ্যগুলোর সামনে যাবেন, এই দৃশ্যগুলো আপনার নিজের চোখে দেখবেন, সুবহানাল্লাহ, বিশ্বাস করেন, আপনার ওইরকম টেনশন, ওইরকম প্যারা, মানে কোনো কিছু আপনার মাথায় থাকবে না। আপনার ইচ্ছা করবে যে আপনি এই জায়গাটাতেই দীর্ঘক্ষণ চুপচাপ নিরিবিলি বসে বসে শুধু এই দৃশ্যগুলো উপভোগ করার ইচ্ছা। আলহামদুলিল্লাহ, অবশেষে মেঘচূড়া থেকে আমার যাওয়ার পালা। যেহেতু আমি গিয়ে অফিস করবো ইনশাল্লাহ, এই জন্য এটা হচ্ছে মেঘচূড়ার যে মাচাঙ্গরটা আছে, এদিক দিয়ে সূর্য রাস্তাটা আর কি। আমি এদিক দিয়ে আস্তে আস্তে নামতেছি। অবশ্য আমার আগে কেউ বের হচ্ছে না, আর আমি সবার আগে বের হচ্ছি। সেই হিসাবে সকালে নাস্তাও খাওয়ার ইচ্ছা নেই, কারণ আমার আসতে হবে শহরের মধ্যে আগে। রাস্তা বৃষ্টি, হালকা একটু বৃষ্টি ছিল রাতে, আলহামদুলিল্লাহ, এই জন্য ভালো। যদি বেশি বৃষ্টি হতো তাহলে এই রাস্তা দিয়ে নামা সত্যি অনেক কষ্ট এবং খুব রিস্ক থাকতো, কারণ আস্তে আস্তে যত নিচে নামতেছি রাস্তা তত খারাপ হইতেছে। আর ভিউগুলো সত্যি অসাধারণ লাগতেছে, নামতেছি আর ভিউগুলো দেখতেছি। কিন্তু কিছু করার নাই যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিউ দেখবো, এই সময়টা আসলে নাই, কারণ আমার নামতে হবে। তারপর আমার তাড়াতাড়ি বাইক নিয়ে আবার শহর উদ্দেশ্যে রওনা দেবো আর কি। এখান থেকে এই ভিউটা দেখেন, সত্যি অসাধারণ লাগতেছে। রাস্তাটা আসলে নামা, পাহাড় অনেকেই বলে যে নামা সহজ, অথবা পাহাড়ের উপরে উঠা নাকি কঠিন। আসলে আমার কাছে দুইটাই কঠিন লাগে ভাই। আমার উঠতেও তো কষ্ট লাগেই লাগে, নামতে আরও বেশি কষ্ট লাগে। নামতে হচ্ছে আপনার মানে বৃদ্ধাঙ্গুলগুলো একেবারে টিপি টিপি ধরে রেখে তারপর নামতে হয়, যদি একটু এদিক সেদিক হয় তাহলে অবস্থা খারাপ। যাই হোক, আস্তে আস্তে নামতে থাকি, আমার সাথে কেউ নেই, আমি রাস্তাটাও চিনি না, একেবারেই অচেনা রাস্তা এটা। শুধু রাস্তা ধরে ধরে মানে নিচে নামবো আর কি, তারপর দেখা যাক কোন দিকে যাই। আলহামদুলিল্লাহ, অবশেষে নিচে নামলাম। এই একটা দোকান আছে ছোট্ট, এখানে বসে একটু রেস্ট নেই এবং সকাল সকাল খালি পেট যেহেতু 2টা কলা খাই, খাওয়া দাওয়া করে আবার হাঁটতে শুরু করি। সামনে একটা জিরিপথ আছে, এই পথটা মানে পাড়ি দিতে হবে। আর এখানে আসার পর আপনি ঝর্ণা শব্দ পাবেন, পানি পড়তেছে, মানে একটা ঝর্ণা আছে এখানে। কিন্তু আমি তো আসলে এতটা সময় নেই আমার কাছে, সেই হিসাবে আমি আর ঝর্ণার দিকে যাই নাই, আমি অন্য দিকে যাচ্ছি আর কি। এই হচ্ছে মূলত রাস্তাটা, এদিক দিয়ে নামছি।
এদিক দিয়ে উঠতে হবে, আবার নামতে পারবেন। এই যে দোকানটা, ছোট্ট দোকানটা আর কি। যাই হোক, আর মাঝখান দিয়ে হাঁটতেছি একা একা। জঙ্গল, মোটামুটি জঙ্গলে, এটা বাগান, অনেক বাগান আছে। বাগান মানে বাগান দিয়ে আমি একা একা হাঁটতেছি, কেউ নাই। যেহেতু আমার এই কেউ নামে নাই, সেই ক্ষেত্রে আমি যাচ্ছি আর কি। প্রচুর কষ্ট হয়েছে, আর গরমও ছিল অনেক। সেই হিসেবে আবার কাঁধে একটা ব্যাগ। এই হচ্ছে জিরিপথ, এরকম জিরিপথ 2টা আছে। মানে আমার ভাগ্য খুবই খারাপ ছিল, আলহামদুলিল্লাহ পাচ্ছি। আমি এখানে পড়ে গেছিলাম, স্লিপ করে পড়ে গেছিলাম আর কি। আমি অবশ্য জুতা খুলি নাই, কারণ জুতা খোলা আবার পরাটা ঝামেলা। সেই হিসেবে জুতা যতটুকু ভিজছে আর কি। এরকম আরেকটা জিরিপথ আছে, ওইটাতে পানি বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে যাচ্ছি আর কি, আস্তে ধীরে চলে যাচ্ছি। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই। যাদের ভিডিওটা মানে ভালো লেগে থাকে, দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।